আজ রাতে আরো জ্বালাবো, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলবো টোটালি। মিসেস ধ্রুব ইয়ামিন, রেডি ফর দিস মাচ টর্চার? বলে ধ্রুব অদিতির ঠোঁটে আঙুল চেপে রাখা অবস্থায় ওই আঙুলের উপরে চুমু খেল শক্ত ভঙ্গিতে। চমকে উঠল অদিতি, লজ্জায় শিউরে উঠে অন্যপাশে মুখটা ঘুরিয়ে মৃদু গলায় বলল। লাইটটা নেভান প্লিজ। ধ্রুব শাড়ির আঁচলে হাত রেখেছিল সবে, হাতটা সরিয়ে তাকালো, ভ্রু কুঁচকে বলল। কেন অন্ধকার হয়ে যাবে? আমি কিছু দেখবো না? অদিতি লজ্জায় বোধ হয় মরেই যাবে। ও আবারও বলল। দোহাই আপনার প্লিজ। এভাবেই থাকবে লাইট। ডোন্ট ডিস্টার্ব মি ইন রোমান্স, অতিথি। ধ্রুব শুনল না, বরং অদিতির ঘাড়ে মুখ গোজার জন্য মুখটা এগিয়ে আনতেই হুট করে অদিতির পাশ থেকে ভাঁজ করে রাখা একটা ওড়না টেনে ধ্রুবর চোখ বাঁধা শুরু করলো। বাচ্চামো এমন আচরণে থমকে গিয়ে হতভম্ব হয়ে গেল ধ্রুব। হোয়াট দ্য, কি করছো এসব? অদিতি ধ্রুবর চোখ বাঁধতে বাঁধতে লাজুক গলায় জবাব দিল। অবাধ্য ধ্রুবকে বাধ্য করছি নিজের। ধ্রুব অধৈর্য, জোর করে ওড়না চোখ থেকে সরাতে চাইলে অদিতি জোর খাটালো, বলল। খুলবেন না এটা। সবসময় নিজের মর্জি মতো চলেন। আমি এখন বউ, আপনার গার্লফ্রেন্ড নই। তাই আজ থেকে বউ যা বলবে হাজব্যান্ডকে তাই মানতে হবে। ধ্রুব উঠে বসল, অদিতিও উঠে বসল সাথে। ধ্রুব ব্যস্ত ভঙ্গিতে অদিতির কোমর চোখ বাঁধা রাখা অবস্থায় চেপে ধরে নিজের দিকে টেনে পড়ল। রোমান্সের সময় তোমার মর্জি মতো চললে আমার ভুখা মরতে হবে। আমি শুনছি না এসব, এত ফালতু এক্সকিউজ। তুমি ওড়না চোখ থেকে খুলবে না আমি স্টেপ নেব? অদিতি ভ্রু কুঁচকে তাকালো, বলল। কি স্টেপ? ধ্রুব রহস্য হাসলো, ঠোঁট টিপে দুষ্টু হেসে বলল। যেন তুমি যে চেয়েছে আমাকে সিরিয়াস করো। অদিতি মহালজ্জায় পড়ে গেল, অস্ফুটে বলল। আমার প্রয়োজন নেই ওসবের। সত্যি নেই? শিওর? ধ্রুব চোখ বাঁধা অবস্থায় ভ্রু বাঁকালো, মুখে মিটমিট হাসি। ও চোখ বাঁধা অবস্থাতেই জানে অদিতি নিজের নজর লুকাচ্ছে। অদিতি জবাব দিল না, লজ্জায় উঠে চলে যাবে। সেই সময় ধ্রুব ওর এক হাত চেপে ধরল। অদিতি বাধা পেয়ে পেছন ফিরে তাকাতেই দেখে অপর হাতে ধ্রুব দ্রুত গায়ের টি শার্ট একটানে খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়েছে। অদিতি চমকে উঠে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ধ্রুব নগ্ন বুকের দিকে। ধ্রুব পেটানোর বুকটা বরাবরই অদিতির দুর্বলতা। অমন ম্যানলি মাসল বডি দেখা মাত্রই অদিতি কেন যেন ইদানিং হুঁশে থাকে না। আর ধ্রুব এই দুর্বলতাই কাজে লাগিয়েছে। কত খারাপ এই ছেলে। অদিতি চোখ বন্ধ করে ফেলল। সে দেখবে না ওসব অশ্লীল দৃশ্য। ও এক প্রকার হাঁসফাঁস করে উঠে বলল। আপনি এত চতুর, সব অকাজে আপনার বুদ্ধি বেশি কেন চলে? ধ্রুব ওর চেপে ধরা অদিতির হাতটা টেনে নিল দ্রুত। অদিতিও আচমকা টানে ঝাঁপিয়ে পড়ল ধ্রুবর নগ্ন বুকের উপর। ওর চুল ঝরে পড়ল ধ্রুবর নগ্ন বুকের উপর। দুহাত ধ্রুবর বুকে রাখতেই ধ্রুব চোখ বাঁধা অবস্থায় অদিতির থুতনি চেপে ওর স্নিগ্ধ মুখটুকু আঙুল দিয়ে উঁচু করে ধরল নিজের দিকে। অদিতির বুক ঢিপ ঢিপ করছিল ভীষণ। ধ্রুবর চোখ বাঁধা ওড়না দিয়ে, অথচ ওই চোখ বাঁধা অবস্থাতে ধ্রুবকে কি অসম্ভব হ্যান্ডসাম লাগছিল। অদিতি চেয়েই রইল, চোখটাও আর ফেলা হলো না ওর। ধ্রুব খুবই চালাক তো, সে বুঝি কাজ হয়ে গেছে। তাই তো হাসকি স্বরে লো ভয়েসে বলল। ম্যাডাম, হার্ট বিটটা কেন আছে আপনার? আর ইউ ওকে না? ধ্রুব অদিতিকে টিস করছে ইচ্ছে করেই। অদিতি ওসব শুনল না, চেয়েই রইল ধ্রুবর দিকে, ওর নগ্ন বুকের দিকেও। একসময় ধ্রুব যখন অদিতির মেলি বাঁকানো কোমরের কাছটায় আঙুল চালালো ধীর হাতে, অদিতি নিজের হুঁশ ও খোয়ালো তখন। ও আলগোছে মাথাটা নামিয়ে ধ্রুবর নগ্ন বুকে কোমলভাবে চুমু খেলো, ঠিক বুকের বাপাসটায়। ধ্রুব আবেশে চোখ বুজে আরও শক্তভাবে চেপে ধরল অদিতির কোমর, টেনে আনলো আরও নিজের দিকে। ধ্রুব কিছু বলার আগেই আলগোছে অদিতি মুখ তুলে ধ্রুবর দিকে স্থির চেয়ে রইল। দুজনের মধ্যে কেউ কথা বলেনি, অথচ চোখে চোখে যেন হয়ে গেল হাজারো কথা, হাজারো আদর মায়ার বাক্য। অদিতি আস্তে করে ধ্রুবর গালে হাত বোলাতে বোলাতে চোখ থেকে ধীর হাতে ওড়না খুলে দিল। ধ্রুব চোখ খুলে স্থির চেয়ে রইল অদিতির দিকে। অদিতি ঢুক গেল। ধ্রুব আর কিছু বলল না, হয়তোবা বলা লাগলো না। ও আলগোছে মুখটা ঝুঁকে এনে চুমু বসালো অদিতির ঠোঁটে। ভেসে গেল আবারও ওরা দুজন। অদিতি ধ্রুব চুলের পেছনটায় আঙুল চালালো, মুষ্টিতে চেপে ধরলো ঝাঁকড়া চুলের একাংশ। মাত্র কয়েক সেকেন্ড পার হয়েছে সবে। অদিতি দ্রুত দুহাত ঠেলে দিল ধ্রুবকে। ধ্রুব ধাক্কা খেয়ে আচমকা পিছিয়ে আহাম্মক ভঙ্গিতে তাকালো অদিতির দিকে। আজ অব্দি অদিতি ধ্রুবকে দরকার ছাড়া বাধা দেয়নি।
দুজনের ভালোবাসাবাসির সময় আজকের এই ধাক্কাটা ঠিকঠাক হজম হলো না ধ্রুবর। ধ্রুব কিছু বলার আগেই অদিতি দৌড়াতে দৌড়াতে ওয়াশরুমে ঢুকে হড়হড়িয়ে বমি করে বসল। বমির আওয়াজ পেতে ধ্রুব নিজেকে সামলে দ্রুত ওয়াশরুমে এসে অদিতিকে ধরল দুহাতে। অদিতি বমি করছে। ধ্রুব চুল গুছিয়ে এক হাতের আজলায় পানি নিয়ে ওর মাথায় পানি দিচ্ছে বারবার। যে ধ্রুব অন্যের বমি দেখা মাত্র নিজেও বমি করে বসত, সে এখন কতটা যত্নে অদিতিকে সামনে নিচ্ছে। অদিতি বমি করা শেষ হলে ধ্রুব ওর চোখে মুখে পানি ছিটিয়ে মুখ ধুয়ে দিল। অদিতি ক্লান্ত ভঙ্গিতে ধ্রুবর বুকে মাথাটা হিলিয়ে দিল, সঙ্গে স্বামীর গায়ে ছেড়ে দিল নিজের সমস্ত ভারটুকু। ধ্রুব অদিতিকে সঙ্গে সঙ্গে পাজা কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে শোয়ালো, গ্লাস থেকে পানি নিয়ে খাওয়ালো। ধ্রুবর এক একটা আচরণ অস্থির অশান্ত। পানির গ্লাসে ঢালার সময় কয়েক ফোঁটা পানি টেবিলেও ফেলে দিয়েছে তাড়াহুড়োতে। অদিতি পানি খেয়ে শান্তি হয়েছে একটু। ধ্রুব ওর এলোমেলো ভিজে চুল গুছিয়ে দিয়ে অস্থির গলায় বলল, হ্যাঁ অদিতি, আজকে বাইরের কিছু খেয়েছিলে? অদিতি শাড়ির আঁচলে কপালের ঘাম মুছিয়ে ক্লান্ত গলায় বলল। ধ্রুব, কালকে আমাকে গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যাবেন একটু? ধ্রুব অবাক হলো, বলল। পেটের সমস্যা, তাহলে গাইনি ডাক্তার কেন? অদিতি এবার ধ্রুবর হাতটা চেপে ধরল কিছুটা ভয়ে। ধ্রুব ওর দিকে চেয়ে রয়েছে। অদিতি ধ্রুবর চোখে চোখ রেখে অস্ফুটে বলল। ধ্রুব, আমি একটা ভুল করে ফেলেছি। ধ্রুব এখনো বুঝছে না কি কথা বলছে অদিতি। ও অদিতিকে শান্ত করতে দুজনের হাতের উপর হাত রাখলো, নরম কণ্ঠে জিজ্ঞেস করল। কি ভুল? বাইরের ফুচকা খেয়ে ফেলেছো? বারবার বলেছি আমি এগুলো খেও না, আনহাইজেনিক এগুলো। ধ্রুব আবারও রেগে যাচ্ছে। অদিতি ওকে থামিয়ে দিয়ে আচমকা ঢোক গিলে বলে উঠল। আমি ওদিন ভুলে পিল নিইনি। হোয়াট? ধ্রুব চূড়ান্ত হতভম্ব হয়ে গেল। অদিতি ওর এমন চেঁচানোতে ভয়ে হিরিয়ে গেল বিছানার সঙ্গে। ধ্রুব চোখ বড় বড় করে ফেলেছে। ও অস্থির হয়ে বলে যায়। তার মানে এসব ভমিটিং, এসব ওইটার সিমটম? অদিতি ভয়ে ভয়ে মাথা নাড়ালো। মনে হয়। ধ্রুব থামল, উঠে দাঁড়ালো অদিতির পাশ থেকে। অস্থিরভাবে পায়চারি করল রোম জুড়ে। তারপর আবার এসে অদিতির পাশে দাঁড়িয়ে চিন্তিত গলায় জিজ্ঞেস করল। অদিতি, তোমার লাস্ট পিরিয়ড কবে হয়েছিল? অদিতি অন্য সময় হলে লজ্জায় শেষ হয়ে যেত এই প্রশ্নে। আজ ধ্রুবর অমন অস্থির এক একটা আচরণ দেখে লজ্জা এলো না, বরং মনে ভয় এলো। ও নিচু গলায় উত্তর দিল। আনুমানিক 2 মাস পেরিয়ে গেছে। ধ্রুব হা করে অদিতির দিকে চেয়ে রইল। পরপর মুখটা কালো করে বলল। আমি তোমাকে সাবধান করেছিলাম অদিতি, এখন কেন এসব? একটু খেয়াল রাখতে পারতে এসব। অদিতি ধ্রুবর হাত চাপলো, কাঁদো কাঁদো হয়ে বলল। সরি, আমি ওই দিন ব্যস্ততায় ভুলে গেছি। আপনি এমন আচরণ কেন করছেন? ধ্রুব বাচ্চা তো আল্লাহর রহমত। ধ্রুব অদিতির চেপে রাখা হাতটা নিজের অপর হাতে চাপলো, বলল। সমস্যা আমার এটাতে না অদিতি, তোমার পড়াশোনা বাকি, আবার নিজের লাইফ এখনো আমি গুছাইনি। বাচ্চার লাইফ কিভাবে গুছাবো আমরা? আমি ভালো প্যারেন্টিং লাইফ চাচ্ছি অদিতি। আমার মনে হয় না আমি কেউই এসবের জন্য প্রস্তুত। ধ্রুবর চিন্তা দেখে অদিতির সাথে সাথে বলল। আমরা পারবো। আর বাসায় এত মানুষ, ওরা খেয়াল রাখবে না? টেনশন কেন নিচ্ছেন ধ্রুব? ধ্রুব নীরব থাকলো এ প্রশ্নে। ও আলগোছে অদিতির হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে কিছুক্ষণ আগে ছুঁড়ে ফেলা টি শার্ট গায়ে জড়াতে জড়াতে বলল। রেডি হও, ডক্টরের কাছে যাব। ইয়ামিন বাড়িতে এক প্রকার হইচই লেগে গেছে। ওই বাড়ির সবচেয়ে বাদর বখাটে চূড়ান্ত উশৃঙ্খল ছেলেটা নাকি বাবা হবে। ইলেকশনের ব্যস্ততায় যে সৌরভকে আজকাল বাড়িতে দেখাই যায় না, সেও খবরটা পাওয়া মাত্রই ছুটে এসেছেন ইয়ামিন বাড়িতে। অদিতির গ্রামের বাড়িতেও খবর দেওয়া হয়েছে। ওনারাও তৈরি হয়ে গাড়িতে চড়েছেন ঢাকা আসবেন বলে। অদিতির চোখে মুখে লাজুক আভা ঠিকরে বেরোচ্ছে। খুশিতে কাঁপছে এক প্রকার। তবে এত হাসি, এত খুশির মধ্যেও একজনের মনে কিছু একটা বৈরী অনুভূতি চলছে। এত সব সাজ রবেও সোফার এক কোণে পড়ে আছে চুপচাপ। বারবার ওর চোখ চলে যাচ্ছে অদিতির শাড়িতে ঢেকে রাখা পেটের দিকে। ওইখানে ওই নরম চামড়ার অনেকটা ভেতরে ধ্রুবর বাচ্চা আছে। ধ্রুব যার বাবা হবে, ধ্রুবকে যে বাবা বলে ডাকবে পুরোটা জীবন। ধ্রুব যতবার ওদিকে অদিতির পেটের দিকে তাকাচ্ছে, ততবার বড্ড পিপাসায় বুকটা হুহু করে উঠছে। আজ নিজেকে যতটা অস্থির লাগছে, এক জীবনে ধ্রুবর এতটাও অস্থিরতা অনুভব হয়নি। ধ্রুব অদিতির পেটের দিকে চোখ সরিয়ে আবারও মেঝের দিকে নিশ্চুপিয়ে চেয়ে রইল। অদিতি এতক্ষণ মেহমানদের আনা মিষ্টি, সৌরভের আনা মিষ্টি খেতে খেতে এখন একটু শান্তিতে বসেছে সোফাতে। ট্রিনার সাথে সাথে পরিচিত নিউট্রিশনিস্টের কাছ থেকে ডায়েট চার্ট এনে অদিতির হাতে ধরিয়ে দিয়েছেন। অদিতি সেটাই পড়ে যাচ্ছে এখন।
টিনাও পাশ থেকে বুঝিয়ে দিচ্ছেন চারটা। সবাই যখন অদিতিকে নিয়ে ব্যস্ত, সৌরভ ছেলেকে দেখেন। ধ্রুব চুপ করে অন্য ধ্যানে মগ্ন। সবার এত হইচই, এত আনন্দের ঝলকানি ওকে একটুও ছুতে পারছে না যেমন। সৌরভ চিন্তিত হন, ছেলে কি খুশি না? সারা জীবন নিঃসঙ্গতার যন্ত্রণায় ধীরে ধীরে পড়েছে ধ্রুব। ও হয়তোবা কখনোই কাউকেই বলবে না নিজের ভেতরের কথাগুলো। ওর মা বেঁচে থাকলে ধ্রুব হয়তো তাকে সব বলতো। আজ সৌরভ শুনতে চান ওসব কথা যা ধ্রুব বলতে চায়। সবটুকু কথা শুনতে চান। ধ্রুব বাবা হিসেবে হয়তোবা নিজেকে এখনো তৈরি ভাবতে পারছে না, তবুও সৌরভ জানেন ধ্রুব একজন চমৎকার বাবা হবে। সৌরভ এবার একটু কাশলেন, আর্দ্র কণ্ঠে ডাকলেন ছেলেকে। ধ্রুব। ধ্রুব অন্যমনস্ক ছিল, সৌরভ তাই আবার ডাকেন। ধ্রুব। ধ্রুব আচমকা ডাকে হুঁশে ফিরে যেমন। হুম। ও হ্যাঁ, বলো। সৌরভ স্বাভাবিক গলায় বললেন। আমার রুমে সেদিনের ফাইলটা নিয়ে এসো, কথা আছে তোমার সঙ্গে। ধ্রুব মাথা নাড়ল, উঠে চলে যায় পাশের লাইব্রেরি রুমে। আজকাল ধ্রুব কাজ বুঝে নিচ্ছে সৌরভের থেকে। সৌরভের যে কটা ফ্যাক্টরি আছে ওসবের ওকালতির ঝামেলা মিটে গেলে সৌরভ ওসবের দায়িত্ব একমাত্র ছেলে ধ্রুবকে হ্যান্ড ওভার করবেন। ধ্রুব চলে যেতেই সৌরভ চেয়ার ছেড়ে উঠে অদিতির পাশে এসে দাঁড়ান। অদিতি ওনাকে দেখে মাথা তুলে ওনার দিকে তাকায়। সৌরভ ওর মাথায় আলতো হাত রাখতেই অদিতি হালকা হাসে। সৌরভ মৃদু হেসে বড্ড যত্ন কণ্ঠে ঢেলে বললেন। আমি জানি না তুমি ছেলে দেবে নাকি মেয়ে, একটা সুস্থ বাচ্চার আশা তো আমি রাখি। নিজের খেয়াল রেখো, সঙ্গে আমার গাধাটারও। প্রথম বাপ হচ্ছে, মেবি হি ইজ ফিলিং লিটল বিট নার্ভাস। অদিতির চোখ জুড়িয়ে গেল। একজন বাবার কথা শুনে ওর চোখ দুটো টলমলিয়ে ওঠে। ও মাথা নাড়ায় আস্তে করে। সৌরভ হালকা হেসে চলে গেলেন নিজের রুমে। ধ্রুব ফাইল নিয়ে এসেছে বাবার পাশে। সৌরভের দিকে ফাইল এগোতেই সৌরভ মাথা তুলে তাকালেন, বললেন। ফাইলের জন্য ডাকিনি তোমাকে আমি। ধ্রুব ফাইল হাতে ভ্রু কুঁচকাল। সৌরভ নিজের পাশটা বসার জন্য দেখিয়ে বললেন। বসো বলছি সব। ধ্রুব চুপচাপ বসল। ওর নিঃশ্বাস ভারী, বুকের ভেতর চাপা একটা অস্থিরতা। হাত পা টান টান করে রেখেছে। প্রথমবার বাবা হচ্ছে ও। ধ্রুব ঠিক বুঝতে পারছে না এটা ওর জন্য আনন্দের নাকি আতঙ্কের খবর। অদিতির আল্ট্রা রিপোর্ট দেখে যখন ডক্টর বলেছে। ধ্রুব তখন হতভম্ব হয়ে তাকিয়েছিল ওনার দিকে। অদিতির চোখে অশ্রু জমে। ও ধ্রুবর হাতটা তখন চেপে রেখেছিল। ধ্রুব অনুভব করেছে অদিতির হাতেও কাঁপছে, ঠিক যেমন কেঁপেছে স্বয়ং ধ্রুবর হাতটুকু। ধ্রুব তখন কিছু বলতে পারেনি, শুধু অনুভব করেছে এই এতদিন এত বছর বুকের এক কোণে যে খালি অংশ ছিল, শূন্য অংশ ছিল, সেটা হঠাৎ একদম আচমকা ভরে গেছে। বুকটার আগের ন্যায় উত্তপ্ত মনে হচ্ছিল না। শান্তি শান্তি অনুভূতি ঘিরে ধরেছিল ওকে। তখনও স্বাভাবিক আচরণ করলেও ধীরে ধীরে ওর ভেতরের কনফিডেন্ট কমে যাচ্ছে। বারবার মনে হচ্ছে ও কি সত্যিই বাবা হওয়ার জন্য তৈরি? ওর মধ্যে ভালো গুণই নেই। ওর বাচ্চা কি শিখবে ওর থেকে? সিগারেট খাওয়া আর কোকের বোতল খালি করা, এটুকুই। বাচ্চাকে যদি ভালোভাবে মানুষ করতে না পারে, ভবিষ্যতে যদি ওদের বাচ্চা ওকে বলে হোয়াট আর রাবিশ বাবা ইউ আর, কি করবে তখন ধ্রুব? একটা শিশুর দায়িত্ব ও সামলাতেই পারবে না, অসম্ভব। একটা নিষ্পাপ মুখ ওর দিকে চেয়ে থাকবে, নির্ভরশীল, নিরাপত্তাহীন। ধ্রুব কি সেই নিরাপত্তার দেয়াল হয়ে দাঁড়াতে পারবে? আর যদি ওর বাচ্চা ওকে সেই ব্যবহার দেয় যেটুকু ও দিয়েছে পুরোটা জীবন ওর বাবাকে, সইতে পারবে ও? অন্যমনস্ক ধ্রুবর পিঠে হাত রাখলেন সৌরভ। ধ্রুব। ধ্রুব মুখ তুলে তাকালো। ওর চোখ অন্যরকম লাগছিল। সৌরভ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলেন ছেলের দিকে, তারপর আস্তে করে বললেন। নার্ভাস। ধ্রুব উত্তর করল না, শুধু নিশ্চুপে মুখটা পায়ের পাতার দিকে নামিয়ে রাখল। সৌরভ আলতো করে ওর পিঠে হাত রাখলেন, বললেন। ইটস ওকে ধ্রুব, বাবা হওয়াটা ব্লেসিং। প্রথমবার যখন জানলাম আমি বাবা হচ্ছি, আমি এরকম ছিলাম। হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, কেমন যেন অসহায় লাগছিল। মনে হচ্ছিল আমি পারবো না, আমি তো নিজের জীবনে সামলাতে পারি না, সন্তানের জীবন সামলাবো কিভাবে? ধ্রুব আস্তে করে বলা শুরু করলো তখন। আমি জানি না আমি বাবা হওয়ার যোগ্য কিনা, ভয় হচ্ছে আমার। সৌরভ মৃদু হাসলেন। যোগ্যতা দিয়ে বাবা হওয়া যায় না ধ্রুব। বাবা হওয়া মানে নিখুঁত হওয়া নয়। এই পৃথিবীর সব বাবারাই নিখুঁত নয়, তবে আই নো ইউ উইল গিভ ইউর বেস্ট, রাইট? ধ্রুব চুপ করে বসে রইল তখনও। সৌরভ ওর কাঁধে হাত রেখে বসে রইলেন কিছুক্ষণ। নীরবতা ভেঙে সৌরভী কথা বলেন। অদিতি কিন্তু তোমার অপেক্ষায় আছে। শি নিডস ইউ ডি মোস্ট।
ধ্রুবর চোখে ভেসে ওঠে অদিতির খুশি খুশি মায়াবী চেহারাটুকু। কতটা খুশি ছিল ও বাচ্চার কথা শুনে। ধ্রুবর টনক নড়ে তখন। অদিতির ফিলিংসকে অপমান করে বসেছে ধ্রুব। ধ্রুব হুঁশে ফিরেছে যেমন। ধ্রুব উঠে দাঁড়ায় বিছানা থেকে, এলোমেলো দৃষ্টি ফেলে বলতে থাকে আই মাস্ট গো, বাই। বলে এক দৌড়ে বেরিয়ে গেল সৌরভের রুম থেকে। সৌরভ চেয়ারে বসে হাসছেন তখন। আসলে গাধা একটা। অদিতি ঘরে বসে আছে, ওর হাত পেটের উপরে চেপে ধরা, হাতে আলট্রা রিপোর্ট চলছে তখন। অদিতির বুকের মধ্যে চাপা কাঁপুনি। ধ্রুব বাবা হচ্ছে জানার পর ধ্রুব কেমন বদলে গেছে না? অদিতির মনে তো তাই হচ্ছে। অদ্ভুত আচরণ করছে আসার পর থেকে। ও কি খুশি? পরপর অদিতি নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করল। ধ্রুব এমন নয়, ও নিশ্চয়ই খুশি। ধ্রুব কখনোই ওকে কষ্ট দেবে না। ধ্রুব হয়তোবা শখে আছে, বলে না অধিক সুখে পাথর। অদিতি খিলখিল করে হেসে ওঠে, পেটের হাত বুলিয়ে কথা বলে। তোমার বাবাটা আসলেই পাগল। তুমি আসার পর যদি আল্লাহ তাকে বুঝ দেন একটু। অদিতি হাসছে আর কথা বলছে পেটটার সঙ্গে। হঠাৎ দরজার শব্দ হলো। অদিতি মাথা তুলে তাকালো। ধ্রুব তখন রোমে ঢুকেছে। ও ঢুকে দরজা আটকে সিটকিরি লাগিয়ে দিল। অদিতি উঠে দাঁড়ালো, মুখটা বেজার করে বলল, এত দেরি কেন? আর একটু দেরি হলে আমি ঘুমিয়ে যেতাম। অদিতির ফোলো ফোলো গালটা ধ্রুবকে আরও টানে যেমন। ধ্রুব তখনও দরজার সামনে দাঁড়িয়ে। অদিতি ওর দিকে চেয়ে আছে। ধ্রুবর চোখ অদিতির পেটের দিকে, ঠোঁট শক্ত হয়ে চেপে রেখেছে। ধ্রুবকে চোখ দেখে অদিতি ডাকে আবারও। ধ্রুব। তারপর কি হয়েছে? ধ্রুব হঠাৎ এক দৌড়ে এগিয়ে এসে ওর গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে, শক্ত করে জড়িয়ে ধরল ওকে। অদিতি হতভম্ব হয়ে গেল। ধ্রুবর বুকের ভেতর মুখ গুজে ওর কাঁধে বড় বড় নিঃশ্বাস ফেলছে ধ্রুব। অদিতি চূড়ান্ত অবাক। ধ্রুব। অদিতি টের পেল ওর ঘাড়ে ফোঁটা ফোঁটা পানির স্পর্শ। অদিতি আরও অবাক। ধ্রুব, কাঁদছেন আপনি? ধ্রুব কিছু বলল না। হাতের বাঁধন আরো শক্ত করে ওকে ধরে থাকলো। অমন শক্ত স্পর্শ অদিতি ব্যথায় গুঙিয়ে উঠতে ধ্রুব ভাঙা ভাঙা গলায় বলতে থাকে, আমি আমি সরি অদিতি। আমি বেবিটা নিয়ে খুশি, ট্রাস্ট মি। আমি আসলে আসলে আমি খুব কনফিউজ ছিলাম। অদিতি ধ্রুবর পিঠে হাত রাখলো। ধ্রুব মাথা তুলে অদিতির চোখের দিকে তাকালো। ভেজা চোখে ওর মুখটা লালচে হয়ে আছে। নাক টেনে আবারও অদিতির হাত টেনে ওকে নিজের সঙ্গে মিশিয়ে ধরে রাখলো। ধ্রুব অপরাধীর ন্যায় মাথাটা নিচু করে কাপা কণ্ঠে বলতে থাকে, আমি চাইনি আমার বাচ্চা আমাকে কখনো অপরাধী ভাবুক। আমি চাইনি আমার মতো কিছু হোক ওর লাইফেও। আমি ভেবেছিলাম যদি আমি ভালো বাবা না হই, যদি ও আমাকে ঘৃণা করে। অদিতি ধ্রুবর গালে হাত রাখলো। ধ্রুবর ঠোঁট কাঁপছে তখনও। অদিতি ধীরে গলায় বলল, তারপর তারপর কি মনে হয়েছে যে এইভাবে ছুটে এলেন? ধ্রুবর মাথাটা নিচু করে হাঁটু গেড়ে বসলো অদিতির সামনে। ওর পেটের ওপর থেকে শাড়ি সরিয়ে একটা চুমু খেলো স্ত্রীর পেটের নরম ত্বকে। তারপর আরও একটা, তারপর বেশ কটা। অদিতি শিউরে উঠে ধ্রুবর মাথার চুল খামচে ধরল। ধ্রুব মাথা তুলে ওভাবেই হাঁটু গেড়ে অবস্থাতে অদিতির দিকে তাকালো। বড্ড আবেগ নিয়ে বলল, মেবি আমি পারবো, অ্যান্ড তুমি মাস্ট বি হেল্প করবে আমাকে। তুমি এই পেটের জনকে বলবে ধ্রুব ইজ দ্য বেস্ট বাবা ইন দিস হোল ওয়ার্ল্ড, অ্যান্ড আমিও ওকে রোজ ইমপ্রেস করতেই থাকবো কন্টিনিউয়াসলি। আমার ভক্ত না হয়ে ঝামেটাই কোথায়? অদিতি হেসে ফেলল আচমকা। ধ্রুব উঠে দাঁড়ালো, আস্তে করে অদিতিকে টেনে নিজের বুকের সঙ্গে মিশিয়ে কপালে চুমু খেলো। চোখ বন্ধ করে স্বস্তির শ্বাস ফেলল অদিতি। ধ্রুব লো ভয়েসে মিটমিট হেসে বলল, আমার আদরে ভাগ বসাতে কেউ একজন আসছে তাহলে। অদিতিও হাসে। সেই কেউ একজন আমাদের লক্ষ্মী একটা বাচ্চা হবে, আপনাকে এতটাও ভোগাবে না। ধ্রুব ভ্রু উচালো। তাহলে বলছো আমি নিয়ম করে আমার আদরটুকু ভাগে পাবো? অদিতি লজ্জায় ডুবে যায়। আস্তে করে ধ্রুবর বুকে মাথা এলিয়ে বলল, যেই আসুক, আমি চাই ও ধ্রুব হোক, আমার পাগলাটে প্রেমিক ধ্রুব। ধ্রুব হেসে উঠে শব্দ করে। দুটো ধ্রুব সামলাতে কষ্ট হবে না তোমার? অদিতি ধ্রুবর ঠোঁটে আঙুল চেপে ধরে থামিয়ে দিল ওকে, শাসিয়ে বলল, পারবো, আপনি হেল্প করবেন। অদিতির বাবার বাড়ি থেকে আজ লোকজন এসেছে। অদিতির মা ফাহিমা হাসি মুখে ওর পাশে বসে আছেন। ধ্রুবর মার সঙ্গে গল্প জমে উঠেছে বেশ। ফাহিমার মুখে প্রশান্তির ছাপ। অদিতির বাবা তোফাজ্জল অবশ্য চুপচাপ। শুরু থেকে মেয়ের থেকে দূরে দূরে থাকার দরুন নিজের খুশিটুকু প্রকাশ করতেই পারছেন না। মেয়ের সামনে বিশেষ কথা বলেননি অবশ্য। তবু এই তো চায়ের কাপ হাতে এখনও মেয়ের দিকে আর চোখে তাকিয়ে আছেন। অদিতির চোখ পড়তেই তিনি চোখ সরিয়ে নিচ্ছেন বারবার। অদিতি ধীরে ধীরে উঠে দাঁড়ালো।
পুরনো কিছু বই লাইব্রেরিতে রাখতে হবে ওর, কালকে থেকেই রাখা। ওর রুমে গিয়ে হাতের বইগুলো গুছিয়ে নিয়ে লাইব্রেরির দিকে গেল। লাইব্রেরির দরজায় পৌঁছতেই দেখে দরজা আগে থেকেই খোলা। অতিথি দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখল ধ্রুব একটা টেবিলের সামনে বসে আছে। ওর সামনে টেবিলে কিছু পেপারস ছড়িয়ে রাখা। অতিথি মুচকি হেসে দরজায় টোকা দিল। হ্যালো মিস্টার ধ্রুব, মিসেস ধ্রুব ভেতরে আসতে চাইছে, আসবে? কিছুটা নাটক করেই বলল অদিতি। ধ্রুব পেপারগুলো থেকে মাথা তুলে অদিতির দিকে তাকালো। ধ্রুবর চোখে চশমা এই প্রথম দেখল অদিতি। ধ্রুব চশমা খুলে টেবিলে রেখে উঠে এলো। অদিতির হাত থেকে বইয়ের পুস্তক নিজের হাতে নিয়ে বিরক্ত কণ্ঠে বলল। বইগুলো তুমি বইছো কেন? ধ্রুব ভেতরে ঢুকছে বই নিয়ে। অদিতি ওর পিছু পিছু বলতে বলতে এগোলো। আমি তো এসব রাখতে এসেছি এই রুমে। ধ্রুব বইগুলো জায়গা মতো রাখতে রাখতে বলল। তুমি প্রেগনেন্ট অদিতি, এখন ভারী জিনিস ওঠানো তোমার জন্য সেফ না। এখন প্লিজ একটু রেসপন্সিবল হও, টাইমটা তোমার ভালো না এখন। অদিতি শুনল ওসব নিয়মের কথা বাধ্য মেয়ের ন্যায়। ধ্রুব বই তাকে গুছিয়ে রাখল। অদিতির দিকে ফিরতেই অদিতি আবারও বলল। ধ্রুব, আমার একটা বই লাগবে, এখান থেকে খুঁজে দেবেন কষ্ট করে। ধ্রুব টেবিলের উপর অগোছালো পেপারগুলো গোছাতে গোছাতে জবাবে বলল। তো ম্যাথের বই নেই, সব ওকালতি বই। অদিতি হাত তুলে তাকিয়ে দেখালো উঁচু তাকের একটা বইয়ের দিকে। ওকালতি না, চিনামা বলেছে ওই ফিলোসফির বইটা পড়তে, এনে দেবেন। ধ্রুব গভীর একটা নিঃশ্বাস ফেলল। গোছানো পেপারস জায়গা মতো রেখে অদিতির দিকে চেয়ে বলল। আজকাল বড্ড খাটাচ্ছ না আমাকে, অ্যাডভান্টেজ নিচ্ছ না? অদিতি হেসে ফেলল। ধ্রুব কথা না বাড়িয়ে তারপর মই টেনে এনে তাক সমান উঁচু হয়ে দাঁড়ালো। উঁচু তাক থেকে বইটা বের করতে গিয়েই পাশের একটা বাক্স ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। বাক্স খুলে গিয়ে কয়েকটা পুরনো ফাইল ছড়িয়ে গেল মেঝেময়। ধ্রুব মই থেকে বিরক্ত হয়ে তাকালো নিচে। অদিতি সেটা দেখে দ্রুত ব্যস্ত গলায় বলল। আমি গুছিয়ে দিচ্ছি। ধ্রুব মই থেকে নামতে নামতে শাসিয়ে উঠল। ফাইলগুলো থেকে দূরে থাকো, ধুলো আছে ওগুলোতে। অমন ভারী শাসন শুনে অদিতি চুপ করে সরে গেল। ধ্রুব অদিতির দিকে ফিলোসফির বইটা এগিয়ে দিল। অদিতি হাত বাড়িয়ে সেটা নিতে ধ্রুব নিচু হয়ে মেঝেতে ছড়ানো ফাইল গোছাতে বসল। কিন্তু এতেই ঘটল ইয়ামিন বাড়ির সবচেয়ে বড় বিস্ফোরণ। ফাইল গোছানোর সময় ধ্রুবর চোখ হঠাৎই একটা পুরনো ফাইলে আটকে গেল। তার উপরের মলাটে লেখা নিখাহনামা সাল 2019। সৌরভ তোফাজ্জল ট্যারেসে গল্পে মশগুল। ঠিক তখনই ধ্রুব এসে সোজা সৌরভের সামনে দাঁড়ালো। তার চোখ রক্তাভ, শ্যামলা মুখটুকু রেগে রক্তিম। সারা শরীরে একটা আগুনের ঝাঁজ ছড়িয়ে পড়েছে। হাতটায় শক্ত করে মুঠো করে রেখেছে নিখাহনামার ফাইল। সৌরভের সামনে দাঁড়াতেই সৌরভ ওকে দেখে বললেন। তুই এখানে? ধ্রুব তোফাজ্জলের দিকে একবার চেয়ে আবার সৌরভের দিকে তাকালো। সরাসরি স্পষ্ট গলায় বলল। উই নিড টু টক। সৌরভ ধ্রুবর চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। ধ্রুবর স্বরের এই অদ্ভুত ঠান্ডা টোন তাকে অস্বস্তিতে ফেলে দিল। তোফাজ্জলের চোখ ধ্রুবর হাতে ধরা কাগজটার দিকে গেল। তিনি স্পষ্টই নিখাহনামার শিরোনামটা পড়তে পারলেন। চোখ ঠান্ডা হয়ে এলো তার নিজেরও। ধ্রুব সৌরভের কথার ধার ধারল না, কোনো উত্তরও দিল না। হাতের কাগজটা সোজা ছুঁড়ে ফেলল টেবিলের ওপর। কাগজটা টেবিলের ওপর পড়ে সশব্দে খুলে গেল। ঝাপসা আলোর নিচে নিকাহনামার লেখাগুলো স্পষ্ট। সৌরভ কাগজটার দিকে তাকিয়ে ভরকে গেলেন। মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। আমতা আমতা করে বললেন। এটা এটা তুমি কিভাবে পেয়ে? ধ্রুব এবার চেঁচিয়ে উঠল। তাহলে এই তোমার প্ল্যান, রাইট? আমিও তো বলি অদিতির বাবা কি করে আমাদের বিয়েতে মত দিয়ে ফেললেন। হাউ ইজ দিস পসিবল? এই গেম খেলছিলে আমার সঙ্গে তোমরা? সৌরভ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। ভরকে যাওয়া গলায় বলতে চাইলেন। ধ্রুব, আমি সব খুলে বলবো। আগে আমার কথা শোনো। আমি তোমার ক্ষতি চাইনি। ধ্রুব আবারও চেঁচিয়ে ওঠে। আমি ধ্রুব অদিতিকে বিয়ে করার জন্য সাফার করছিলাম। ওকে নিজের করার জন্য যেখানে এক প্রকার যুদ্ধ করছিলাম, সেখানে আমরা আগে থেকে ম্যারিড ছিলাম। ও আমার জন্য হালাল ছিল আগে থেকেই। আমি ওকে পেয়ে গেছি যখন আমার বয়স মাত্র 21 বছর। এত বড় কথা তুমি আমার থেকে লুকিয়েছ। আমাকে উত্তর দাও, কেন? আই নিড দ্য ফাকিং আনসার। সৌরভ কিছু বলার আগেই ধ্রুব রাগের মাথায় উঠে ফুলের টপ তুলে আছাড় মারে ট্যারেসে। সৌরভ চমকে ওঠে। ধ্রুব আবার চেঁচিয়ে ওঠে। আমাকে পুতুল পেয়েছিলে ইয়ামিন সাহেব? তোফাজ্জল এবার ধ্রুবর সামনে এসে দাঁড়ালেন। তার গলা শান্ত। উনি বললেন। বসে ধ্রুব, কথা বলবো আমরা।
ধ্রুব তোফাজ্জলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তোফাজ্জলের চোখে কণ্ঠে কিছু একটা ছিল। ধ্রুব আর চুপ থাকতে পারল না। ধপ করে চেয়ারে বসে পড়ল। হাতটা চুলের ভেতর চালিয়ে মাথা নিচু করল। গভীর শ্বাস নিচ্ছে, বুকটা দ্রুত ওঠানামা করছে। সৌরভ ধীরে ধীরে বসলেন। ধ্রুবর দৃষ্টি এখনও নিখাও নামার দিকে। তোফাজ্জল ধীরে ধীরে ধ্রুবর দিকে তাকিয়ে বললেন গম্ভীরভাবে, তখন তোমার বয়স 5 বছর। অদিতির যখন সবে জন্মে তোমার বাবা মা আমাদের বাড়িতে আসেন অদিতিকে দেখতে। তুমি অদিতির সাথে ভীষণ খেলছিলে সেদিন। কারিশমা ভাবি হুট করে তোমাদের দেখে প্রস্তাব দিয়ে বসলেন আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিবেন। সময় চাইলেন আমাদের থেকে যেন আমরা অদিতিকে বিয়ে দেওয়ার আগে তোমাদের সঙ্গে একবার হলেও কথা বলি। সৌরভের সাথে আমার বোঝাপড়া ভালো থাকা, আমি রাজি হই। এসব আমার মধ্যে সীমাবদ্ধ থাকে। তোমার শাশুড়ি সেটার কিছুই জানতো না। ধ্রুব চুপ করে থাকে। তোফাজ্জল আবার বললেন, তারপর কারিশমা ভাবি মারা যান। তোমার মায়ের মারা যাওয়ার আগে থেকেই সৌরভের ব্যবসা তখন লস যাচ্ছিল। প্রচুর টাকা দরকার ছিল তার। তৃণা ভাবি ছিলেন তোমার মায়ের খালাতো বোন, যার বাচ্চা হবে না কখনো, আর তাই বিয়ে হচ্ছিল না। ঠিক তখন তোমার মায়ের খালু প্রস্তাব দিয়ে বসেন সৌরভকে। তৃণাকে বিয়ে করলে সৌরভের বিজনেসের পুরো টাকা উনি দিবেন বলে বসেন। সৌরভ তখন একদিকে বিজনেস, আরেকদিকে তার 5 বছরের জিদি বাচ্চা, সব মিলিয়ে পাগল প্রায়। আরও কয়েক মাস অপেক্ষা করলো, হয়তোবা তার না খেয়ে পথে বসা লাগবে। তেমনই ঋণ জমেছিল তার। তাছাড়া তৃণা তোমাকে ভীষণ আদর করত, তাই সৌরভে মনে হয়েছে বোনের সংসারকে যত্ন করতে আরেকটা বোনেই পারে। তাই না চেয়েও বিয়ে করতে হয়েছে তৃণাকে। ধ্রুব অবাক হয়ে নিজের বাবার দিকে তাকালো। সৌরভ চুপ করে বসে আছেন। তোফাজ্জল আবার বলা শুরু করে, তৃণার বাবার বিনিময় আজ তোমরা এই পর্যন্ত আসতে পেরেছ। তৃণা ভাবি শুরু থেকে তোমাকে মায়ের মতো ভালোবেসেছে। তার বাচ্চা ছিল না, তোমাকে নিজের সন্তান মনে করেছিল, কিন্তু তুমি ধীরে ধীরে তার প্রতি রাগ ধরে রাখতে। একদিন ফুলের দিন তৃণার বোঝাপড়ার সংসার ছিল, সে সংসারে ভালোবাসা ছিল না। তুমি এই কাজ করার পর সৌরভ অনেক ভয় পেয়ে যান। তোমাকে কিছু বলতে তুমি তাকে যা তা বলে অপমান করো। সৌরভ ধীরে ধীরে বোঝেন তৃণা এই বাড়িতে থাকলে তুমি একদিন তাকে মেরেই ফেলবে, তাই দ্রুত তৃণাকে বদলি করেন আরেক বাড়িতে। তুমি থেকে যাও তোমার বাবার সাথে ইয়ামিন বাড়িতে। ধ্রুব শ্বাস ফেলল। সবকিছু যেন একে একে খুলে যাচ্ছে তার সামনে। তোফাজ্জল বলেন, আমাদের জীবনও তখন উথালপাতাল হয়। আমার মেজো মেয়ে পালিয়ে যায় একটা পকেটে অগ্র ছেলের সাথে। একই ভার্সিটি পড়তো ওরা। ওই মেয়ের জন্য গ্রামের মানুষ আমাদের ছিছি করতে শুরু করেছিল। আমরা তাই ওই গ্রাম ছেড়ে বহু দূরে এই গ্রামে আসি। তারপর থেকে আমি গ্রামে নতুন নিয়ম বানাই, যেটা তুমি জানো। তোফাজ্জল একটু চুপ করে যান। তারপর আবার ধীরে ধীরে বলতে শুরু করেন, তুমি বড় হতে থাকো, ধীরে ধীরে চূড়ান্ত অগ্র বখাটে খারাপ ছেলে হতে শুরু করো। বাপের কথা পরোয়া করতে থাকো না। সৌরভ ভয় পেয়ে যান তোমার এসব কাজ দেখে। অদিতি যখন খুব ছোট, সৌরভ তখন হুট করে সিদ্ধান্ত নিলেন বিয়ে করিয়ে ফেলতে। ধ্রুব ভ্রু কুঁচকে তাকালো। তোফাজ্জল বলেন, আমি তখন তোমার এসব ব্যবহারে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছিলাম। চাইনি অদিতিকে তোমার সঙ্গে বিয়ে দিতে, তবে সৌরভ রাজি করিয়েছে আমাকে। তার অনেক কষ্ট হয়েছে সেবার আমাকে রাজি করাতে। ফাহিমাকে লুকিয়ে একদিন অদিতির স্বাক্ষর নিই আমি। নিকাহ নামাতে অদিতি ছোট, তবে 16 বছর বয়স, তাই আমাকে এসব ব্যাপারে প্রশ্ন করেনি। কিন্তু তুমি বড় ছিলে, তোমার সাক্ষ্য নেওয়া সহজ ছিল না। মনে আছে তোমার 21 বছর বার্থডেতে একদিন তুমি সৌরভের কাছ থেকে বাইক চেয়েছিলে, বিনিময়ে একটা শর্তে রাজি হয়েছিলে। শর্ত ছিল খালি পেপারে সাইন করা, মনে আছে? বোধহয় তোমার ওই পেপারে নিকাহ নামার পেপার ছিল। ধ্রুব স্তব্ধ হয়ে যায়। অবাক হয়ে তাকালো সৌরভের দিকে। সৌরভ কেছে উঠিয়ে মুখ অন্যদিকে ঘোরান। তোফাজ্জল গভীর শ্বাস নেন। তারপর ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলেন, তারপর কেটে যায় অনেক দিন। সৌরভের কথা মতো আমি অদিতিকে শহরে পড়তে পাঠাই। তোমার অদিতিকে ভালো লাগবে এটা আমরা কেউ আশা করিনি। আমরা ভেবেছিলাম তোমার অদিতি দেখা হোক, এটা অপরকে
একে অপরকে জানো, তারপর নিকাহের কথা তোমাকে বলবো, কিন্তু হয়তো তোমার কাবিনের জোর ছিল। তুমি অদিতির জন্য পাগল হয়ে যাও, তারপর আমার গ্রামে গিয়েছিলে, সেদিন আমি তোমাকে দেখি একটা পাগল প্রেমিক আমার সামনে ছলচাতুরি করছে আমার মেয়ের হাত চাইবার জন্যে, যে হাত সে বহু বছর আগে পেয়ে গেছে। ধ্রুব বলার চেষ্টা করে কিন্তু তোফাজ্জল তাকে থামান। অদিতির পাত্রপক্ষ দেখতে আসা, এসব তোমার বাবার প্ল্যান ছিল। তোমার বাবা চেয়েছিলেন তুমি ওনাকে যেন অদিতির কথা বলো, কিন্তু তুমি বলনি। ধ্রুব কিছু বলতে যায়। সুমনের ওই ছবি? তোফাজ্জল হালকা হেসে বললেন, সেটাও তোমার বাবার প্ল্যান। তোমাদের ছবি ওনার কাছে ছিল, তার লোক দিয়ে তোলা। সেটা সুমনের কাছে পাঠানো হয়, সুমন সেটা তোমাকে দেখায়। আমি বের করে দিই তোমাকে। আমরা দুজন কেউ চাইনি তোমাদের বিয়ে হোক ওই সময়। সৌরভ বলেন এবার। তারপর তোমাকে আমি শোনাই আমার আর তোফাজ্জলের বন্ধুত্বের কথা। ভেবেছিলাম তুমি আমাকে তখন বলবে সাহায্যের কথা, তুমি তখন বলোনি। তাই তোফাজ্জলের কথা মতো আমরা অদিতির আবারও বিয়ের প্ল্যান সাজাই। ঠিক তখন তোমার টনক নড়ে, আমার কাছে আসো সাহায্যের জন্য। তারপরের কাহিনী তোমরা জানো। ধ্রুব মাথাটা নামিয়ে রেখেছে, কি ভাবছে কে জানে। সৌরভ কিছুটা আতঙ্ক নিয়ে ধ্রুবের বাহুতে হাত রাখলেন। ধ্রুব, আমি তোমার ভালো ভেবেছি। ধ্রুব আচমকা রক্তলাল চোখে পাশ ফিরে তাকালো। সৌরভ ভয়ে নিজের হাত গুটিয়ে নিলেন। ধ্রুব দাঁতে দাঁত পিষে বলল, আমি চেয়েছি? আমি বলেছি তুমি আমার ভালো চাও? আমি ধ্রুব মরে যাচ্ছিলাম তোমার ভালো চাওয়ার জন্য। সৌরভ কিছু বলার আগে তোফাজ্জল কিছুটা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, এখন তুমি কি চাইছো? সংসার করার ইচ্ছে এসব শোনার পর চলে গেছে। ধ্রুব আহাম্মক হয়ে তাকালো তোফাজ্জলের দিকে, তাজ্জব হয়ে বলল, হোয়াট? আমার স্ত্রী, যাকে আমার অজান্তে ছোট বয়সে বিয়ে করেছিলাম, সে আমার বাচ্চার মা এখন। আমি আগেও চাইনি, এখন তো আরো চাইবো না সেটা। তোফাজ্জল হাসলেন, বললেন, তাহলে যা হয়েছে মেনে নাও। মনে করো তুমি এতদিন নিজে এই সত্যটি শোনার জন্য যোগ্য ছিলে না। তুমি ধ্রুব, আজ যদি নিজের যোগ্যতা প্রমাণ না দিতে, তবে ওই ছোটবেলার বিয়ে হয়তো বা তোমার বলা লাগতো। তাই আমরা কেউ জানাইনি এসব, কারণ আমরা নিজেরাও দ্বিধাতে ছিলাম। ধ্রুব ঢোক গিলে তোফাজ্জলের দিকে চেয়ে নিজের গলার স্বর নরম করার চেষ্টা করে বলল, তাহলে এতদিন কেন জানাননি? আমাদের বিয়ের আজ প্রায় 1.5 বছর। তোফাজ্জল হাসলেন। সৌরভের দিকে তাকালে সৌরভ মৃদু হেসে বললেন, এই ফাইল এতদিন আমার আলমারিতে ছিল, আজ হুট করে লাইব্রেরিতে কিভাবে গেল? কিছু সন্দেহ হচ্ছে না? ধ্রুব ভ্রু কুঁচকে ফেলল। তৎক্ষণিক সৌরভ মৃদু হাসেন, ধ্রুবর কাঁধে হাত দিয়ে চাপড় দিয়ে বললেন, যাও, ঘরে তোমার স্ত্রী একা, ওকে টাইম দাও। বাবা হচ্ছ, রেসপন্সিবিলিটি বেড়ে গেছে তোমার। শ্বশুরকে আবার দ্বিধাতে ফেলে দিও না, কেমন? ধ্রুব তবুও বসে রইল সেভাবেই, ওর চোখ নিখাও নামার দিকে। হুট করে ওর ফোনে মেসেজ আসে। ধ্রুব পকেট থেকে ফোন বের করে দেখে অদিতির মেসেজ, একটা বাবুর ছবি দিয়ে নিচে লেখা। আই এম ওয়েটিং। ধ্রুব হঠাৎ মেসেজটা দেখে হেসে ফেলে নিঃশব্দে। পরপর মাথা তুলে আর চোখে সামনে বসা দুজন মুরব্বীকে দেখতেই কিছুটা অপ্রস্তুত হলো। ওরা দুজনেই ভ্রু কুঁচকে ব্লাশিং করা ধ্রুবকে দেখে যাচ্ছেন। ধ্রুব চোখ নামিয়ে কেশে উঠে বলল, আসি আমি। বলে থতমত ভঙ্গি দিয়ে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যাবে বলে 2 কদম আগালো। পরপর থেমে গিয়ে পিছিয়ে এসে আবার টেবিলের ওপর থেকে নিখাও নামার ফাইল নিল কঠোর মুখভঙ্গি করে। দুজনের দিকে রাগান্বিত চোখে চেয়ে বেরিয়ে গেল ট্যারেস থেকে। ও যেতেই বাকি দুজন হেসে উঠলেন শব্দ করে। অদিতি বারবার এপাশ ওপাশ ফিরছে। ধ্রুব ওর পাশে শুয়ে আপাতত বাচ্চাদের জন্য কিভাবে ফিডার বানানো লাগে সেটা দেখছে। অদিতি ভীষণ বিরক্ত লাগছে এসব। ধ্রুব হঠাৎ একটা ভিডিও দেখে আগ্রহ নিয়ে সেটা অদিতিকে দেখিয়ে বলল, দেখো না, এ ধরনের ফিডার বাচ্চাদের জন্য ভালো না। অ্যামাজন থেকে অর্ডার দেওয়া লাগবে, এটা দিয়ে দিই। অদিতি যার পরনায় বিরক্ত হয়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তখনও ফোনের দিকে চেয়ে। অদিতি এবার উঠে বসে ধ্রুবর হাত থেকে ফোন টেনে নিয়ে ছুঁড়ে ফেলল সোফার উপর। ধ্রুব আহমক হয়ে তাকালো অদিতির দিকে। কি হলো? অদিতি ঠোঁট ফুলিয়ে অভিমান নিয়ে বলল, ফোন না, এখন আমাকে দেখুন। ধ্রুব অদিতিকে আপাতমস্তক দেখল একটা ঢিলে মেক্সি গায়ে, ফুলো ফুলো পেটটা ঢেকে রাখা, মুখটায় তৈলাক্ত ভাব। এতে কি অসম্ভব মোহনীয় দেখাচ্ছে। ধ্রুবকে টেনে আনলো নিজের বাহুতে, নরম গলায় বলল, দেখেছি, পবিত্র লাগছে দেখে। অদিতি ধ্রুবর বাহুতে সেটে গেল এক প্রকার। গায়ের সঙ্গে গা মিশিয়ে শুলো। ধ্রুবর বুকে আঙুল দিয়ে নকশা করতে করতে অস্ফুটে বলল,
শার্টটা খুলুন না। ধ্রুব দুষ্ট হেসে তাকালো অদিতির মুখের দিকে। আর ইউ শিওর? পরে লজ্জা পাবে না তো? অদিতি চোখ রাঙাতেই ধ্রুব ভয় পাওয়ার ভঙ্গি করে শার্টের নিচের বোতাম খুলতে খুলতে বলল। আরে খুলছি তো, এমন লোক দেওয়ার কি আছে? অদিতি তাকিয়ে রইল। ধ্রুব শার্ট খুলতেই অদিতি ওটা ছুঁড়ে ফেললো মেঝেতে। ধ্রুব ওসব দেখে হাসি হাসি মুখ ওর। অদিতি ধ্রুবর নগ্ন বুকিয়ে মুখ ঘষতে ঘষতে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কামনা নিয়ে অস্ফুটিয়ে বলে বসে। হাগ মি স্ট্রংলি প্লিজ। ধ্রুব আলতো করে জড়িয়ে ধরে। পেটে ব্যথা লাগবে তাই অদিতির ওতে হয় না। ও আরও যেন ঢুকে যেতে চায় ধ্রুবর বুকের ভেতর। বিরক্তি দেখিয়ে বলে। হয়নি, আরো ডিপলি। ধ্রুব এবারে যাত্রায় দুষ্টুমি ছেড়ে সিরিয়াস হয়ে বলল। তুমি কি চাইছো অদিতি? এখন এসব পসিবল না, বেবির প্রবলেম হবে। অদিতি জেদ দেখিয়ে বলল। হবে না কিছু, আমি চাইছি প্লিজ। ধ্রুব ওর চুলে হাত বুলিয়ে আরো নরম গলায় বলে। রিস্ক নেবে? ওর কিছু হয়ে গেলে আমি সারা জীবন গিল্টি ফিল করবো অদিতি, প্লিজ বুঝো। অদিতি ভ্রু কুচকে তাকালো ধ্রুবর বুক থেকে মাথা তুলে। পরপর ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ধ্রুবকে রাগ দেখিয়ে বলল। ফাইন, বেবি হওয়ার পর আমার কাছে এলে খবর আছে তখন আপনার। কিচ্ছু পাবেন না, আগেই বলে দিলাম। অদিতি কথাটা বলে ওপাশ ফিরে শুয়ে পড়ল। ধ্রুব পড়ল মহাবিপাকে। অদিতির রাগ হয়েছে। ওদের মিলমিশ হয়নি আজ প্রায় 9 মাস। ও নিজেকে কন্ট্রোল করে রেখেছে এ কমাস। অদিতি খারাপ লাগা সেখানে স্বাভাবিক। ধ্রুবর মাথা ধরে আছে। অদিতির ব্যবহার আজ অনেকটাই ভিন্ন। বিয়ের পর অদিতি আজ অব্দি কখনো এসবে সরাসরি আমন্ত্রণ করেনি। ইশারা ইঙ্গিতে বোঝাতো ধ্রুবকে। আজ কি হয়ে গেল ওর? অবশ্য ডক্টর বলেছে হরমোনাল চেঞ্জ আসে এ সময়ে। ধ্রুবর পুরো ব্যাপারটা খটকা লাগে। ও বিছানা থেকে উঠে ফোন নিয়ে বারান্দায় গিয়ে ডক্টর প্রত্যাশা হোসেন তুলিকে কল করে। ধ্রুব বিছানা থেকে উঠতেই দু চোখ বেয়ে জল গড়ায় অদিতির। ধ্রুব ওকে রিজেক্ট করলো, কেন করলো? সবসময় তো ওই হেদিয়ে মরে একটুখানি কাছে আসার জন্য। আর আজ যখন অদিতি নিচে বলল তখন ও মুখ ফিরিয়ে নিল। অদিতির কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। যে চাপলো তীক্ষ্ণই ওর মনে। ও উঠে দাঁড়িয়ে ড্রয়ার থেকে নাইটি নিয়ে ওয়াশরুমে গেল। কাছে না এসে যাবেটা কোথায়? আজ কাছে না এলেও সারা রাত তর পাবে। সেই ব্যবস্থাই করবে অদিতি। ধ্রুব ফোনে কথা বলছে। ডক্টর তুলি জানিয়েছেন ইন্টিসেমি পরিবর্তন সময়ে ডেলিভারির জন্য পজিটিভ হবে, করা যেতে পারে, তবে সাবধানতা অবলম্বন করে। ধ্রুব অদিতির হরমোনাল চেঞ্জের কথা জিজ্ঞেস করতেই তুলি হেসে বললেন। এগুলো হয়ে হরমোনাল চেঞ্জের কারণে মেন্টালি অনেক চেঞ্জ আসে। আপনার স্ত্রী মনে হয়তো বা ভয় ঢুকেছে যে আপনি ওকে ছেড়ে যাবেন। সমস্যা নেই, কাছে যান, বোঝান, ঠিক হয়ে যাবে। ধ্রুব নিশ্চিন্ত হয়ে বারান্দা থেকে রুমে আসতেই ওর চোখ ছানা বড়া হয়ে গেল। অদিতি একটা সুন্দর ফিনফিনে নাইটি পরে শুয়ে আছে। উদম ধবধবে পা, ফুলো পেট, মায়াবী ওই মুখ ধ্রুবকে দুর্বল করে দিল মুহূর্তের মধ্যেই। ম্যাডাম খেপেছে বোঝাই যাচ্ছে। আজ এত সহজে কিছু মিলবে না জানে। কসরত করতে হবে এই জন্য। ধ্রুব একটা ঢোক গিলে নিজেকে স্থির করে সামনে এগিয়ে বিছানায় উঠে পড়ল। অদিতি তখন চোখ বুজে পড়ে আছে। ধ্রুব অদিতিকে পেছন থেকে জড়িয়ে ধরতেই অদিতি ঠান্ডা গলায় বলল। ঘুমাবো আমি, ঠান্ডা লাগছে, এসিটা বাড়িয়ে দিন। ধ্রুব মুখ ভোঁতা করে হাত বাড়িয়ে এসির টেম্পারেচার বাড়িয়ে দিয়ে আবার অদিতিকে পেছন থেকে জড়িয়ে ধরল। ঘাড়ে চুমু খেতেই অদিতির পক্ষ থেকে কোনো সাড়া পেল না। অন্যবার হলে হাত খামছে ধরে একাকার করে ফেলে আজ তেমন কিছুই করল না। ধ্রুব অদিতিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। অদিতি ওভাবেই রোবটের মতো পড়ে রইল, তাকিয়ে আছে ওর চোখ দুটো। ধ্রুব ওর পেটে চাদর দিয়ে ঢেকে কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল। বেবি এসব দেখলে সমস্যা হবে, তাই চাদর দিয়ে ওর চোখ ঢেকে দিয়েছি। অদিতির হাসি পেল ভীষণ। তবুও ও ওভাবেই পড়ে রইল। ধ্রুব মাথা নামিয়ে নিল, চোখ নামিয়ে বলল। সরি, তোমাকে কষ্ট দেবো বলে ফিরিয়ে দেইনি, তোমার ভালোর জন্য। তো এখন কি চাইছেন? এখন যদি আমার খারাপ হয়, আপনার আদরের বেবি কষ্ট পায়? অদিতির ঠান্ডা গলার স্বর। ধ্রুব জবাবে মৃদু স্বরে বলল। বেবির সঙ্গে ডিল করেছি একটা। বেবি বলেছে সে তার বাবার সঙ্গে ওর মাকে সেফলি শেয়ার করতে ইচ্ছুক। অদিতির হাসি আসে। ধ্রুব অদিতির পুরো মুখে ছোট ছোট চুমু দিতে দিতে বলল। প্লিজ হাগ মি স্ট্রংলি মিসেস ধ্রুব। অদিতি শুরুতে জড়িয়ে ধরল না, কিন্তু ধ্রুবর পাগলামি এতই বাড়ছে এক পর্যায়ে চূড়ান্ত মুহূর্তে আবিষিত হয়ে দুহাতে ধ্রুবর গলাটা জড়িয়ে ধরে সায় দিল দুজনের ভালোবাসাবাসিতে। ধ্রুব অদিতির একটা ফুটফুটে ছেলে হয়েছে, নাম ধীর ইয়ামিন।
অদিতি এই মুহূর্তে ধ্রুবকে শিখিয়ে দিচ্ছে কিভাবে একটা 2 মাসের বাচ্চাকে কোলে নেওয়া লাগে। ধ্রুব ভীষণ আগ্রহ নিয়ে শিখছে ও সেটা, কারণ একটু আগে ধ্রুব ধীরের হতে ব্যথা দিয়ে ফেলেছে কোলে নেয়ার সময়। বেচারা এটার জন্যই এতক্ষণ অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছিল। তাই ধীরের মা ভীষণ যত্ন নিয়ে ধীরের বাবাকে এই ব্যাপারে ট্রেনিং দিচ্ছে। ধ্রুব সব শিখে ফেলেছে, ভয়ে ভয়ে বলল। ট্রাই করি একবার। অদিতি সায় দিয়ে বাচ্চাকে বিছানায় শুইয়ে দিল। ধ্রুবর হাত কাঁপছে, ওর বড্ড পিপাসা পেয়ে যাচ্ছে। অদিতি এসবে বিরক্ত বলল। নিচ্ছেন না কেন কোলে? ধ্রুব কম্পিত গলায় বলল। ইয়া, আই এম ট্রাইং। তাড়াহুড়ো দিচ্ছে কেন? বলে আবার হাত বাড়ালো, তারপর আস্তে করে কোলে নিল নিজের ছেলেকে। পরপর দ্রুত আতঙ্কিত গলায় অদিতির দিকে চেয়ে বলল। হয়েছে এবার? অদিতি মৃদু হাসলো, বলল। হ্যাঁ, শুধু হাতটা ওইদিকে বুলিয়ে রাখবেন না, ওর 2 হাত আপনার বাহুর মধ্যে থাকে যেন। ধ্রুব মাথা নাড়ালো। অদিতি শাড়ি পাল্টে আসলো। ধ্রুব বর্তমানে রোম জড়িয়ে হেঁটে ধীরকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। অদিতি শাড়ি পাল্টে এসে বলল। নিচে ইমন ভাইরা এসেছে, আমি কিছু রান্না করব ওদের জন্যে। আপনি ওকে ঘুম পাড়িয়ে দোলনায় রেখে নিচে আসেন। ধ্রুব মাথা নাড়ালো বাধ্য ছেলের ন্যায়। অদিতির যাওয়ার আগে ধ্রুব আবার ডাকলো। অদিতি, ওর অ্যামাজন থেকে অর্ডার করে আনা ফিডারটা কই? ওকে এটাতে খাওয়া না কেন? অদিতি বিরক্ত হলো আবারও। এই এক কথার উত্তর 1000 বার দিয়েছে ও। অদিতি তাই হাসার চেষ্টা করে জবাবে বলল। আপনার ছেলের সবে 2 মাস, ও ফর্মুলা মিল্ক খাবে এখন, ডক্টর নিষেধ করেছে জানেন না? ধ্রুবর মনে পড়ে এই কথা। ও সঙ্গে সঙ্গে মাথা নাড়ায়। ও, ওকে যাও। অদিতি চলে যায় নিচে। ধ্রুব ছেলেকে কোলে নিয়ে দোলাতে দোলাতে ফিসফিস করে বলে যায়। আব্বু, আল্লাহ আল্লাহ। ধ্রুব ধীরকে শুইয়ে নিচে আসে। ইমনরা টিভিতে কিছু সিরিজ সেট করছে। ধ্রুব সোফায় বসতে বসতে বলল। মুভি দেখবি নাকি? ইমন কাজে ব্যস্ত জবাবে বলল। তোর জীবনের মুভি, চল একসঙ্গে দেখি। ধ্রুব ভ্রু কুঁচকাল। মানে? ইমন জবাব দিল না। রাজন সুমন পপকর্ন কিনে এনেছে, ওটাই সোফায় বসে খাচ্ছে এখন। ধ্রুব ওদের মতিগতি কিছুই বুঝতে পারছে না। টিভি সেট হয়েছে। ধ্রুব ইমনকে আবার জিজ্ঞেস করে। ছাগলামি কিছু হইলে তোর খবর আছে। ইমন ভ্যাবলার মতো হাসলো। মুভি শুরু হয়েছে। টিভিতে সৌরভ ইয়ামিনের সঙ্গে টিনার বাবাকে দেখে ধ্রুব চমকালো। ইমনের দিকে তাকাতেই ইমন পপকর্ন এগিয়ে দিয়ে বলল। নে খা। ধ্রুব পপকর্ন হাতে তুলল না। ওর চোখ এক দৃষ্টিতে চেয়ে আছে টিভির দিকে। টিনার বাবা তৌহিদ বলছে সৌরভকে। এই ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে, আমার সম্পদের একাংশ। আমি হাতজোর করছি তোমাকে সৌরভ, এটা নিয়ে নাও তুমি। তার বদলে আমার সন্ধ্যা মেয়েটাকে বিয়ে করো। সৌরভ থতমত খেয়ে গেছেন, জবাবে বললেন। কারিশমা ইন্তেকালের 2 মাস হয়নি খালুজান, এখন এসব? তৌহিদ কান্নারত মুখে বললেন। আমার 3rd স্টেজ ক্যান্সার, আমি মরলে আমার মেয়ের কেউ নেই সৌরভ। তোমার যা লাগে আমি দেব। তুমি একবার মুখ দিয়ে আমাকে বলো কি লাগবে তোমার। সৌরভ তাজ্জব ভঙ্গিতে বললেন। টাকা দিয়ে আমাকে কিনতে চাইছেন? তৌহিদ জবাবে বললেন। আমি টাকা দিয়ে আমার মেয়ের একটা সংসার কিনতে চাইছি। সৌরভ উঠে দাঁড়িয়ে গেলেন, ঠান্ডা গলায় বললেন। আমার ছেলের জন্য সৎ মা আনা আমার পক্ষে সম্ভব না, মাফ করবেন, ও বড় হোক তখন ভাববো। তৌহিদ এটা শোনা মাত্রই পায়ে ধরে ফেললেন সৌরভের। সৌরভ চমকে উঠে 2 কদম সরে গেল। কি করছেন আপনি খালুজান? তৌহিদ কেঁদে কেঁদে বললেন। টিনা সৎমা হবে না, ও ধ্রুবর আপন মায়ের মতোই ওকে ভালোবাসবে। তোমার যেদিন মনে হবে ত্রিনা ধ্রুবর প্রতি অবিচার করছে, তুমি ওকে তালাক দিও। আমি অনুমতি দিলাম তোমাকে। এই ভিডিও এই পর্যায়ে শেষ। আরেকটা শুরু হয়েছে। ধ্রুব তাকালো ইমনের দিকে। ওর চোখে মুখে বিস্ময়। ইমন ঠোঁট উল্টিয়ে তাকালো, ইশারায় টিভির দেখতে বলল। ধ্রুব আবারও টিভির দিকে তাকালো। সৌরভ একটা লোককে লাঠি দিয়ে পেটাচ্ছেন অন্ধকার ঘরে। এ লোককে ধ্রুব চেনে। ওর 5 বছরের জন্মদিনে এই লোক সবার সামনে ধ্রুবকে ছোট করে তামাশা করেছিল। সৌরভকে পেটাতে পেটাতে কিছু বলছেন। লোকটা ক্ষমা চাইছে বারবার। শেষে এসে একটা কথা শোনা যায়। আমার ছেলের কাছে মাফ চাই বিকাল, নাহলে তোর পা ভেঙে তোর বউ বাচ্চার কাছে পার্সেল করবো আমি। ধ্রুবর মনে পড়ে ওর পরবর্তী জন্মদিনে এই লোক ওকে একটা দামি কার গিফট করে ধ্রুবর কাছে ক্ষমা চেয়েছিল। এই হচ্ছে তাহার কারণ। ধ্রুব মাথা নামিয়ে ফেলল। ওর চোখ দুটি ছলছল করে উঠেছে। একটা ভিডিওতে সৌরভ ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি লিখে দিচ্ছে ধ্রুবর নামে। পাশ থেকে রাহুল বাদ সাধছে। স্যার, এক্ষুনি এসব। সৌরভ সাইন করতে করতে হেসে বলছেন।
আমার ছেলে বাপ হচ্ছে রাহুল, ওর একটা ভবিষ্যৎ আছে না? কোনোদিন মরে টরে যাই আমি? আরেকটা ভিডিওতে ধ্রুবর ঘরে দুধের গ্লাস নিয়ে ঢুকছেন সৌরভ। ক্যামেরার ওপাশে কারিশমার হাসাহাসি শোনা যাচ্ছে। ভিডিওটা ওনার করা মনে হয়। ভিডিও শেষ, ইমন টিভি বন্ধ করে ধ্রুবর দিকে। এই ভিডিও কিছু রাহুলের করা, কিছু তোর মায়ের। অবশ্যই তোর বাবার থেকে লুকিয়ে এসব করা হয়েছে। এই ভিডিও দেখার পর তোর কিছু বলার আছে? ধ্রুব মাথাটা নিচু করে বসে আছে চুপচাপ। ওর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়তেই দ্রুত ও চোখের জল মুছে হঠাৎ সোফা থেকে উঠে বড় বড় পায়ে নিজের রুমের দিকে যাচ্ছে। রুমে অদিতির কোলে ধীর। অদিতি ওকে আবার ঘুম পাড়াচ্ছে। ধ্রুবর চোখ মুখ লাল দেখে অদিতি হতবাক। ধীরকে কোলে নিয়ে দ্রুত এগিয়ে এলো। আপনি ঠিক আছেন ধ্রুব? ধ্রুব এক দৃষ্টিতে ধীরের দিকে তাকিয়ে রইল। ধীর মায়ের কোলে শুয়ে বড় বড় চোখ করে বাবাকে দেখছে। ধ্রুব ওর হাতটা একটু করে ছুঁয়ে দিল। অদিতি অনুভব করে ধ্রুব ভয়াবহভাবে কাঁপছে। অদিতি ধ্রুবর চোখের দিকে তাকিয়ে রইল। ওর চোখে পানি চিকচিক করছে। অদিতি আহামক হয়ে তাকিয়ে রইল। ধ্রুব ধীরের এক হাত ছুঁয়ে অপর হাতে ওর সারা মুখ ছুঁয়ে দিতে লাগলো। ধীর বাবার হাতটা টেনে মুখে ঢুকিয়ে চোষা শুরু করেছে। ধ্রুবকে আলগোছে অদিতির কোল থেকে নিজের কোলে নিল। ধীরের কপালে কপাল ঠেকিয়ে বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বলল, আমি সরি বাবা, আমার উপর অভিশাপ রেখো না। আই লাভ ইউ আব্বু। অদিতি ভাবছে ওসব কথা ও ধীরকে বলছে। অদিতি চিন্তিত গলায় বলল, কি হয়েছে আপনার? এসব কথা ওকে কেন বলছেন? ধ্রুব জবাব দিল না। অদিতিকে এক হাতে টেনে ওকেও জড়িয়ে ধরল নিজের সাথে। ধ্রুবর এক হাতে ধীর, অপর হাতে অদিতির কাঁধ জড়িয়ে ধরেছে। ওর নিঃশ্বাস আজ অশান্ত, অস্থির। অদিতি ধ্রুবর কাঁধে মাথা রেখে বলল, বাবার কাছে মাফ চেয়েবেন আজ? ধ্রুব উত্তর দিল না। অদিতি মৃদু হেসে বলল, বাবাকে কল করেছিলাম, বাড়িতে আসছেন ৮ ঘন্টা পর। ধ্রুব এবারেও জবাব দিল না। অদিতিও আর কিছু বলল না। সৌরভ ইয়ামিন টেরেসে বসে সিগারেট ফুঁকছিলেন। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসলো। আব্বু। এত বছর পর ওই একটা ডাক শুনে চমকে পেছন ফিরে তাকালেন সৌরভ। তার সামনে ভঙ্গুর এক ধ্রুব ইয়ামিন দাঁড়িয়ে, যার চোখে আজ নেই কোনো জেদ, রাগ, হিংসা, শুধু আছে কাতরতা, অপরাধবোধ। সৌরভ ইয়ামিনের হাত থেকে সিগারেট পড়ে গেল। উনি তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে ধ্রুবর দিকে। ধ্রুব ধীর পায়ে এগোচ্ছে। হাঁটতেও পারছে না, যেমন হাঁটেও ভেঙে ভেঙে হাঁটছে। সৌরভের সামনে দাঁড়াতেই সৌরভ অস্ফুটে বললেন, ঠিক আছো তুমি? ধ্রুব নিশ্চুপে চেয়ে রইল। সৌরভ ইয়ামিনের ওর কাঁধে নিশ্চিন্ত ভঙ্গিতে হাত রাখতেই ধ্রুব ভাঙা ভাঙা স্বরে স্রেফ বলল, আমাকে একবার তুই বলে ডাকবে আব্বু, সেই ছোটবেলার মতো। সৌরভ চূড়ান্ত অবাক। ধীরে ধীরে তার মুখে হাসি ফুটিয়ে এলো। উনি আচমকা ঝাঁপিয়ে ধ্রুবকে বুকের সঙ্গে মিশিয়ে নিলেন। ধ্রুব তার কাঁধে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে চোখের জল ফেলে দিল। সৌরভ চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন, আমি সরি আব্বু, আমার যা যা আচরণ তোকে কষ্ট দিয়েছে সব কিছুর জন্য। আমার ছেলেটা আমার ধ্রুব, আমার রত্ন। ধ্রুব বাবার পিঠ আঁকড়ে ধরে সে বহু বছর আগের ন্যায় টেরেসের দরজায় দাঁড়িয়ে থাকেন তৃণা। পাশে ধীর কোলে অদিতি। তৃণা কেঁদে আঁচলে চোখ মুছে। অদিতি ওনাকেও এক হাতে জড়িয়ে ধরে। তৃণা অদিতিকে বলেন, শেষ পর্যন্ত ওনার ক্ষমা মিলল। এই লোক ভুল ছিল না কখনোই অদিতি। আমি জানতাম আল্লাহ ওনার প্রতি সদয় থাকবেন। বিশ্বাস করো, উনি দোষী না। যে দোষের শাস্তি উনি এতটা বছর পেয়ে এলেন। ধ্রুব বাবাকে ছেড়ে দিল। দুজনের ঠোঁটেই আজ হাসি। ওটাকে তৃপ্তির হাসি বলে সম্ভবত। ধ্রুব পেছনে ফিরে অদিতির থেকে ধীরকে কোলে নিয়ে সৌরভের কাছে এলো। সৌরভের দিকে চেয়ে মৃদু হেসে বলল, এতদিন ওকে করে নিতে তোমার সংকোচ হতো না, আজ ওকে একজন দাদা হিসেবে করে নাও। সৌরভ ছেলের দিকে চেয়ে রইলেন। পরপর চোখের পানি ছেড়ে ধীরকে কোলে নিয়ে ওর পুরো মুখে ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে ফেলতে ফেলতে কান্নায় ভেঙে পড়ে বলতে থাকেন, দাদু ভাই, ধীর ভাই আমার। ধ্রুব পাশেই দাঁড়িয়ে আছে দুজনের। অদিতি তৃণা এগিয়ে আসতেই ধ্রুব ওদের পাশে গিয়ে দাঁড়ালো। অদিতিকে এক হাতে জড়িয়ে ধরে রাখলো নিজের বাহুতে। অপর হাতটা আলতো করে তৃণার কাঁধ জড়িয়ে ধরল। তৃণা অবাক হয়ে ধ্রুবর দিকে মাথা তুলে তাকালেন। ধ্রুব ওনার দিকে তাকালোও না, বরং সৌরভ ধীরের দিকে চেয়ে শান্ত স্বরে বলল, আপনি আমার মা হওয়ার পরীক্ষায় পাশ করেছেন ফাইনালি।
তৃণা অবাক হয়ে চেয়ে রইলেন। অদিতি হেসে ধ্রুবর বুকে মাথা রেখে এক দৃষ্টিতে দাদু নাতির দিকে চেয়ে রইল। ওদের পরিবার আজ পূর্ণ। ইয়ামিন ফ্যামিলি শেষ অবধি সত্যিকার অর্থে ইয়ামিন ফ্যামিলিতে পরিণত হয়েছে। তৃণা গিয়ে সৌরভের পাশে দাঁড়ালেন। দুজন মিলে নাতিকে আদর করছেন। আজ আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, যেন পূর্ণিমা ধ্রুব অদিতি নিজেদের চোখে দেখছিল বহু বছর আগে ভার্সিটির মাঠে। ধ্রুব মৃদু হেসে ফিসফিস করে অদিতির কানের কাছে বলল, তো এখন খাদ্যমন্ত্রীর বখাটে ছেলের সঙ্গে প্রেম চলছে ম্যাথ ডিপার্টমেন্টের ভীতু মেয়ে অদিতির। অ্যান্ড দেন অদিতিও হেসে নিচু স্বরে ভয় ভয় নিয়ে অ্যাক্টিং করে ফিসফিসালো, প্লিজ কিছু করুন, আমার নাম মেলানো হচ্ছে আপনার নামের সঙ্গে। আমাকে বাবা মেরে ফেলবেন, প্লিজ ওদের বলে দিন আমাদের মধ্যে। অদিতিকে থামিয়ে দিয়ে ধ্রুব দুষ্টু হেসে ফিসফিসালো, ওকে, আমি ওদের বলে দেবো আমাদের মধ্যে হেভি প্রেম চলছে। তোফাজ্জল হায়াতের ভদ্রকন্যা অদিতি হায়াত ইজ নাও মাই ওয়াইফ, আ লাভলি ওয়াইফ। ধ্রুব অদিতি একসঙ্গে হেসে ফেলল। তারপর দুজনে আবার তাকালো ওদের ছেলেকে কোলে নিয়ে আদর করতে থাকা দাদু দিদার দিকে। সৌরভ তখনও ধীরের মুখে ছুঁয়ে ছুঁয়ে কৌতুক করছেন। তৃণা হেসে ওর মুখে চুমু খেয়ে বললেন, ইয়ামিন বাড়ির উত্তরসূরি, আমাদের ধীর ইয়ামিন।